গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সকলে আমার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। আচ্ছা, আমরা তো ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করি, তোমরা সবাই আমাকে জানো। আমি ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমি এসেছি আরও একটি নতুন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবার জন্য, তাই না? আচ্ছা, তো আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করছি, ভূগোল বিষয়ে তোমাদের কেমন লাগে? আচ্ছা, ভালো লাগে। সবার কি ভালো লাগে? আরে সবাই কি জোর করে হ্যাঁ বলছে আমি জিজ্ঞাসা করছি বলে? এমন কোনো ব্যাপার নেই যে আমি জিজ্ঞাসা করছি মানে হ্যাঁ বলতে হবে। যাদের সত্যিই ভালো লাগে তারা, আচ্ছা, অনেকেরই ভালো লাগে। মন থেকে বলছো তো? আচ্ছা, দেখো, ভূগোল বিষয় এমনই একটা বিষয় যে বিষয়ের সঙ্গে প্রত্যেকটা আনুষঙ্গিক আরো অন্যান্য যে বিষয় আমরা দেখি, যে ভৌত বিজ্ঞান বলো, জীবন বিজ্ঞান বলো, ম্যাথেরও কিছু কিছু হয়তো আমরা যখন প্র্যাকটিক্যাল তোমরা যখন করবে ক্লাস 10-এ উঠে বা পরবর্তীতে আরো উঁচু ক্লাসে, সেখানেও রয়েছে। এবং তোমরা প্রকৃতিতে বাস্তবে যা কিছু পরিবর্তন হতে দেখবে, বিশেষ করে আমি বলছি যে কোনো একটা জায়গার পাহাড়ি অঞ্চলের পরিবর্তন বা কোনো একটা অঞ্চলের জলবায়ুগত পরিবর্তন, কোথাও নদীর আকৃতিগত পরিবর্তন, আমাদের সমভূমিতে ভূমিরূপের পরিবর্তন, বা কোনো একটা জায়গায় দ্বীপ হয়ে বা বদ্বীপ গড়ে উঠেছিল, সেই বদ্বীপ বা দ্বীপ অঞ্চল ধীরে ধীরে সেখানকার ভৌগোলিক কারণে তার স্থান পরিবর্তন হয়ে গেছে, বিভিন্ন অঞ্চল পরিবর্তন হয়ে গেছে। বন্যার প্রকোপ যদি বাড়ে, বন্যার আগে পর্যন্তও ভৌগোলিক কারণ, বন্যা হয়ে গেলেও ভৌগোলিক কারণ বিভিন্ন থাকে, এবং সেটা আবহাওয়াবিদ্যার বিভিন্ন একটা অংশ। তারপরে এই যে এগুলোকে দুর্যোগ বিপর্যয় বলা হয়, প্রত্যেকটাই কিন্তু ভূগোলের অংশ। তোমরা কখন ভেবে দেখেছো? আচ্ছা, অনেকেই জানে বিষয়গুলো, খুব ভালো লাগলো শুনে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বারবার যে কথাটা বলি, দেখো, আমরা এখানে আলোচনা করছি, বাস্তবে কিন্তু সমস্ত উপাদান আমাদের মজুদ রয়েছে। আমরা যদি সেখান থেকে আমাদের সঠিক জিনিসটা দেখে নিই বা ধরতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই পাঠ্যপুস্তক থেকে আমরা যা কিছু আলোচনা করছি সেগুলো কিন্তু বুঝতে আমাদের খুবই সুবিধা হবে, তাই না? সেই জন্য সবাইকে আমি বলি, শুধুমাত্র মুখস্থ করে গেলেই কিন্তু এটা তোমাদের কাজ শেষ হয়ে যাবে না। তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা পরিবেশে কতখানি দেখছি, তার কি পরিবর্তন, তার কি নমুনা, সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু ভূগোল বিষয় সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবো, জানতে পারবো। এবং যদি ভবিষ্যতে যদি ভূগোল বিষয় সম্পর্কে আরো পড়তে চাও, তাহলে দেখবে আরো নিত্য নতুন কত জিনিস সম্পর্কে তোমরা সহজেই বুঝতে পারো। তোমরা কি জানো, এই ভূগোল বিষয়ের জন্যই ক্লাস 10 বা 11-12 যদি ভূগোল বিষয় থাকে, একটা এডুকেশনাল ট্যুর করা হয়, নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই ভূগোল বিষয় নির্দিষ্ট অঞ্চল সম্পর্কে, যেখানে ভৌগোলিক কারণ রয়েছে, তোমাদের সেই পরিবর্তনগুলো সামনাসামনি দেখানো হয়। আচ্ছা, তো আমি আজকে যে বিষয়বস্তু আমরা আলোচনা করব, তার আগে একটু তোমাদেরকে পূর্বের দিনের যে আলোচনা আমরা করেছিলাম, সে আলোচনা একটু তোমাদের থেকে শুনে নিই, তোমরা কে কতখানি জানতে পারছো বা বুঝতে পারছো একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম যে খনিজ তেলের গুরুত্ব এবং তার ব্যবহার সম্পর্কে। তো খনিজ তেলের গুরুত্ব সম্পর্কে জানার সময় আমরা কি একটা বিশেষ উপাধি পেয়েছিলাম, সেটা কি বলতো? একদম ঠিক, তরল সোনা বা কালো সোনা। কেন বলা হয় বলতে পারবে? আচ্ছা, এই খনিজ তেল বা এই আধুনিক যন্ত্র সভ্যতায় খনিজ তেলের উপরে ব্যাপক নির্ভরশীল আমরা।
তা খনিজ তেলের এত ব্যাপক পরিমাণ ব্যবহার হওয়ার জন্য এবং পরিধি এত বেশি হওয়ার জন্য এর মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব, ঠিক কয়লার মতো, একদম ঠিক বলেছ। এবং এই তেলকে কালো রঙের, কখনো একটু তামাটে সবুজ রঙের হয়ে থাকে। তো সেই জন্য, এবং তরল বলে কি বলা হয়? তরল কালো সোনা। ঠিক আছে, তাহলে এটা একটা কারণ গেল। আর একটা কারণ যদি জিজ্ঞাসা করি, বলতো এই পেট্রো রসায়ন শিল্প কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? একদম ঠিক, পেট্রো রসায়ন শিল্প এই খনিজ তেলের ওপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে, সেটা আমরা দেখেছি। আমাদের এই বিভিন্ন অঞ্চলে এই পেট্রো রসায়ন শিল্প বিশালভাবে প্রভাব বিস্তার করেছে এবং পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে প্রায় আমরা দেখলাম 500-র উপরে দ্রব্য, এবং সব দ্রব্যের নাম তো আমরা এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করতে পারছি না, যেহেতু প্রচুর একটা লম্বা লিস্ট। তো আমরা একটু দেখাশোনা করলে, এদিক সেদিক দেখলেই আমরা দেখতে পাই যে অনেকগুলো দ্রব্য সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, বুঝেছি, দেখেছি। ঠিক আছে, তো সেই উপজাত দ্রব্যগুলো প্রচুর পরিমাণে হয়। তো এই পেট্রো রসায়ন শিল্পকে কেন আধুনিক শিল্পের দানব বলা হয়, সেটা কি তোমাদের কারো জানা আছে? আচ্ছা বলো দেখি। পেট্রো রসায়ন শিল্প থেকে যেহেতু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচুর পরিমাণ দ্রব্য বা প্রচুর ধরনের দ্রব্য উৎপাদিত করা হয়ে থাকে এবং অনেক অনুসারী শিল্প এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাই তো? তার জন্য, এবং এই পেট্রো রসায়ন শিল্প থেকে কটা দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে? একদম ঠিক, প্রায় 530 ধরনের দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে। তো এত বেশি পরিমাণ দ্রব্য প্রস্তুত করার জন্য আমরা এই পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পের দানব বলে থাকি, তাই না? আচ্ছা, খুব ভালো হয়েছে। আর পেট্রো রসায়ন শিল্পের প্রধান প্রধান ব্যবহার সম্পর্কে আমাকে একটু বলো তো। আচ্ছা, 1 নম্বর রয়েছে পরিবহন। পরিবহনের কয়েকটি মাধ্যম বলো। আচ্ছা, মোটর গাড়ি, বাস, লরি, ট্যাক্সি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই, আর এরোপ্লেন, সেখানেও এই পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকেই প্রস্তুত করা হয়ে থাকে, তাই তো? আচ্ছা, আর একদম ঠিক, আমরা পরিবহনের পরে যে অন্যতম ব্যবহার, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। হ্যাঁ, যেখানে যেখানে সব জায়গাতে এই ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় না, সারা বিশ্বে 4% মাত্র ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। আর এই ডিজেলের সাহায্যে জেনারেটর চালিয়ে কিন্তু বিদ্যুৎ কনভার্ট করা হয়, এটা একটা গেল। গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়ে থাকে, গৃহস্থালির, বিশেষ করে গৃহস্থালিতে গ্রামে গঞ্জে হ্যারিকেন, লণ্ঠন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, যেটা গ্রিস ব্যবহার করা হয়। তারপরে আর কৃষিকাজ, কৃষিক্ষেত্রে কি কাজে ব্যবহার করা হয়? ট্রাক্টর, হারভেস্টার, ধান ঝাড়াইয়ের যে বিভিন্ন মেশিন, পাওয়ার টিলার, প্রত্যেকটা যন্ত্রতেই ডিজেল দিয়ে কিন্তু যন্ত্রপাতি চালানো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও রয়েছে বিভিন্ন উপজাত দ্রব্য। কি কি কয়েকটি উপজাত দ্রব্যের নাম একটু বলো। আচ্ছা, বিটুমেন থেকে পিচ, আলকাতরা এগুলো তৈরি করা হয়, রং তৈরি করা হয়। মোমবাতি, সেখান থেকে সিলমোহর, মোমবাতি তৈরি করা হয়। মোমবাতি বলবো না, মোম, কারণ মোম থেকে তবেই মোমবাতি তৈরি হয়। বেঞ্জল, এগুলো দেখেছি আমরা। এবং এর পাশাপাশি এই পেট্রো কেমিক্যালকে কেন্দ্র করে, মানে এই যে খনিজ তেলকে কেন্দ্র করে বৃহৎ বৃহৎ পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে, যার একটা বিশাল বাজার কিন্তু রয়েছে। বিভিন্ন কোম্পানি এই পেট্রোলিয়াম জাত উপজাত দ্রব্য থেকে
বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুত করে আজকে বাজারজাত করেছে, যেটা আমরা কিনে থাকি, ব্যবহার করে থাকি, প্রচুর ধরনের জিনিস। ঠিক আছে? আচ্ছা, আজকে আর বেশি প্রশ্ন জিজ্ঞাসা করব না, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি। আচ্ছা, আরেকটা লাস্ট একটু জিজ্ঞাসা করি, মনে পড়লো বলে, এক ব্যারেল সমান সমান কত লিটার বলো তো? না হয়নি, আরেকজন বলো। বাহ, ভেরি গুড, 191 লিটার। এটা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, দেখবে আমরা যখন খবরে বা বিভিন্ন জায়গায় শুনে থাকি বিশ্বে বা পৃথিবীতে ব্যারেল প্রতি তেলের দাম হয় বেড়েছে বা কমেছে, তো সেই জন্য আমি তোমাদের ধারণাটা দিয়ে রাখলাম যে এক ব্যারেল সমান সমান কত লিটার তেল হয়, সেটা তোমরা যাতে জানো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আজকে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা সেটা এবার শুরু করি। তোমরা সবাই খুব ভালোভাবে এর উত্তর দিতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের আলোচনার যে অংশ সেটা রয়েছে যে খনিজ তেল সম্পর্কে আলোচনা করব। খনিজ তেলের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আঞ্চলিক বন্টন। তাহলে খনিজ তেলের ধরন বা খনিজ তেলের সম্পদ, কি ধরনের সম্পদ, খনিজ তেলের গুরুত্ব, তার ব্যবহার জেনেছি। এবার এই খনিজ তেল কোন কোন অঞ্চল থেকে খনন করা হয় বা কোন কোন অঞ্চল থেকে উত্তোলন করা হয় সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শোনো, এবং আলোচনা চলাকালীন যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, তাহলে সেই নির্দিষ্ট জায়গাতে আমি তোমাদেরকে আরো ভালোভাবে বলে দেব এবং বুঝিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের অংশ শুরু করি আমরা। আর এই আলোচনা শুরু করতে করতে তোমরা যেমন অন্যদিনে করে থাকো, তোমরা নির্দিষ্টভাবে তোমাদের যে আলোচনার নোট ডাউন, প্রধান প্রধান তথ্য তোমরা একটা জায়গায় সংঘবদ্ধ করো, সেটাকেও তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তো ভারতে খনিজ উত্তোলনের ইতিহাসটা প্রথমে আমাদের জানতে হবে, কিভাবে শুরু হলো। তো তার আগে একটু জানি যে 2018-19 সাল নাগাদ বা 18-19 সালে, লকডাউনের আগের কথাই বলা হচ্ছে, সারা বিশ্বের মধ্যে ভারত 3.42 কোটি টন, প্রায় 3.5 কোটি টনের কাছাকাছি, যা বিশ্বের মাত্র 1% তেল উৎপাদনকারী দেশ। ঠিক আছে? তো এই যে 3.5 কোটি, মানে 3.5 কোটি টন নয়, 3.42 কোটি টন তেল উৎপাদন করে এশিয়ার মধ্যে 7ম বৃহত্তম তেল উত্তোলক দেশে পরিণত হয়েছে, করে ভারত বিশ্বে 22তম স্থান অধিকার করে। কত বললাম? 22তম স্থান অধিকার করে। ঠিক আছে? আচ্ছা, তো এই 22তম স্থান অধিকার করার তার প্রধান বা অন্যতম কারিগর হচ্ছে কিন্তু অবশ্যই ওএনজিসি। এই ওএনজিসি কি? ওএনজিসি হচ্ছে কয়লার ক্ষেত্রে যেমন কোল ইন্ডিয়া লিমিটেড ছিল একটা অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী সংস্থা, ওএনজিসিও একই। এদের কাজ হচ্ছে, পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে? তাহলে কি বললাম? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এছাড়াও ওয়েল অর্থাৎ ওয়েল ইন্ডিয়া লিমিটেড, এগুলো সরকারি ক্ষেত্র গেল। বেসরকারি রিলায়েন্স, এসআর গোষ্ঠী, কেয়ারনা গোষ্ঠীর, এদের পরিচালনায়, মানে সব সরকারি এবং বেসরকারি ক্ষেত্র মিলিয়ে সমুদ্রগর্ভে প্রায় 445টি তৈল ক্ষেত্র থেকে এবং আভ্যন্তরীণ অর্থাৎ স্থলে থেকে আভ্যন্তরীণ 5টি অঞ্চল থেকে বাণিজ্যিক ভিত্তিতে তেল উত্তোলন করা হয়ে থাকে। ঠিক আছে?
তাহলে সমুদ্রগর্ভে 435টি তৈলক্ষেত্র রয়েছে ভারতবর্ষে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ওএনজিসি সম্পর্কে একটু জানবো। যেহেতু ওএনজিসি ভারতের বেশিরভাগ তেল উত্তোলন করে থাকে এবং এদের কাছে প্রযুক্তি সর্বাধিক বেশি রয়েছে, এবং বেসরকারি ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় তেল উত্তোলন করা হয়। আচ্ছা, এই ওএনজিসি দেখো, ভারতের প্রাইম মিনিস্টার ওএনজিসির বিভিন্ন কর্মীদের সঙ্গে একটা মিট আপ করছে, আমি ছবি আজ দেখিয়েছি ওএনজিসির একটা প্রোগ্রামে। ঠিক আছে। আচ্ছা, ওএনজিসি কবে তৈরি হয়েছে? ওএনজিসি ভারতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানের জন্য 1956 সালে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যার নাম কি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয় 1956-তে। কিসের উদ্দেশ্যে? খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাসের সন্ধান, যে কোথায় কোথায় খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেই অনুসন্ধানে তারা একটা সংস্থা গড়ে তুলেছিল, যার নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। পূর্ব নাম ছিল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। যেহেতু কমিশনটাকে তুলে দেওয়া হলো, কমিশনটাকে তুলে কি করা হলো? কর্পোরেশন লিমিটেড করা হলো। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। কোথায়? উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে এই ওএনজিসির সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে। বর্তমানে এই ওএনজিসি তার বাণিজ্যিক উদ্দেশ্যে এতটা বেশি সাফল্য লাভ করেছে, একটা বহুজাতিক সংস্থা, অর্থাৎ যেটা আমরা ইংলিশে বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পরিণত হয়েছে। হওয়ার ফলে শুধু ভারতে এখন তেল উত্তোলন করেই তারা থেমে থাকে না, ভারতের পাশাপাশি রাশিয়া, সুদান, নাইজেরিয়া, ভিয়েতনামেও ওএনজিসি তেল উত্তোলন করে থাকে। অর্থাৎ এই ওএনজিসি হয়তো ভারতের মতো এত ব্যাপক অঞ্চলে তেল উত্তোলন করতে পারে না, তবুও ভারত ছাড়াও বিদেশেও কিন্তু তারা তেল উত্তোলন করে থাকে বা তেল উত্তোলন করে। ঠিক আছে। তো এই প্রথম অংশটুকু বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখব ভারতবর্ষের কোন কোন অঞ্চলে কোথায় কোথায় তেল উত্তোলন ভান্ডার রয়েছে এবং তেল উত্তোলন করা হয়ে থাকে। তো এই যে ভারতবর্ষের তৈলক্ষেত্রকে প্রধানত 5টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। আমরা রাজ্যভিত্তিক অবশ্যই জানবো, কিন্তু এখানে সর্বাধিক যে তৈলক্ষেত্র রয়েছে, যেহেতু এগুলো একটা সামুদ্রিক তৈল ক্ষেত্র বা ভাসমান সাগর সম্রাট রয়েছে, এখান থেকে তেল উত্তোলন করা হয়, সেই জন্য আমরা এটা পশ্চিম, পূর্ব, দক্ষিণ এই হিসাবে আমরা আলোচনাটা করব। ঠিক আছে। আচ্ছা, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক তৈলক্ষেত্র প্রধান, এটা প্রধান এবং প্রথম তৈলক্ষেত্র। ঠিক আছে। এটা কোথায় গড়ে উঠেছে? আরব সাগরের এই অগভীর মহীসোপান অঞ্চল। মহীসোপান অঞ্চল কি? হচ্ছে মহাদেশ থেকে যখনই মহাদেশের অংশ স্থলভাগ শেষ হয়ে সমুদ্রভাগের যে অংশ শুরু হচ্ছে, সামান্য কম ঢালযুক্ত যে অঞ্চল, সেটাকে মহীসোপান বলা হয়। এই মহীসোপান অঞ্চল হচ্ছে বৃহত্তম তেল উত্তোলন ও সঞ্চয় অঞ্চল এই পশ্চিম উপকূলের আরব সাগরীয় সমুদ্রক্ষেত্র। প্রায় 2000 বর্গ কিমি অঞ্চল জুড়ে, 2000 বর্গ কিমি, বুঝতে পারছো কতটা জায়গা জুড়ে? 2000 বর্গ কিমি জায়গা জুড়ে এখানে তৈল ভান্ডার লক্ষ্য করা যায়, এবং এখানে 3টি অঞ্চলে তেল উত্তোলন করা হয়ে থাকে। খুব ভালো একটা প্রশ্ন করেছে তোমাদের বন্ধু। সে বলছে, স্যার ভারতবর্ষে অধিকাংশ তৈলক্ষেত্র দেখলাম আমরা, 435টি তৈলক্ষেত্র কেন সমুদ্র গর্ভেই বা সমুদ্র অঞ্চলেই গড়ে উঠেছে?
আমরা যখন খনিজ তেলের উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই কথাটা কি মনে আছে তোমাদের সবার? তো তখনই কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে সামুদ্রিক অঞ্চলে যখন সমুদ্রের ব্যাকটেরিয়া সমেত বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, ফ্লোরা, প্রত্যেকটাই পলির আস্তরণের ফলে আস্তে আস্তে সেগুলো পলির তলায় চাপা পড়ে গেছিল। তো মূলত পলির স্তর কোথায় পড়ে? পলির স্তর সমুদ্র অঞ্চলেই পড়ে। চাপা পড়ে যাওয়ার দরুন 6 থেকে 7 কোটি বছর থাকার জন্য সেখানকার সেই দেহ থেকে, মৃতদেহগুলো থেকে অক্সিজেন, নাইট্রোজেন বিয়োজিত হয়ে গিয়ে হাইড্রোজেন এবং কার্বনের যৌগ তৈরি করে খনিজ তেল উৎপাদিত হচ্ছে। সেই জন্যই মহাসাগর বা সাগর অঞ্চলের বহিঃসোপান অঞ্চলেই কিন্তু এই খনিজ তেলের ভান্ডার গড়ে উঠেছে। বোঝা গেল? খুব ভালো। আচ্ছা, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক তৈলক্ষেত্র কত জায়গা জুড়ে রয়েছে বিস্তৃতি? 2000 বর্গ কিমি জুড়ে এখানে বিস্তৃতি রয়েছে। 3টি অঞ্চল, একটা হচ্ছে বোম্বে বা মুম্বাই হাই, সব থেকে উল্লেখযোগ্য অঞ্চল। ওএনজিসি এখানে 1974 সালে মুম্বাই শহর থেকে, অর্থাৎ মুম্বাই যে শহর রয়েছে, মুম্বাই শহর কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে 110 কিমি দক্ষিণ পশ্চিমে আরব সাগরের বোম্বে হাইয়ের অগভীর মহীসোপান অঞ্চল থেকে তেল উত্তোলন শুরু করে। ঠিক আছে? সাগর সম্রাট এই ভাসমান প্ল্যাটফর্মের সাহায্যে, এই হচ্ছে সাগর সম্রাট। দেখো ভাসমান প্ল্যাটফর্ম, ছোট থেকে বুঝতে পারছো? ভাসমান প্ল্যাটফর্ম, এখান থেকে এই যে বিভিন্ন উন্নত যন্ত্রপাতি এবং প্রযুক্তি দ্বারা কিন্তু এগুলোকে স্থাপন করা হয়েছে। ঠিক আছে? তো এখানে এই 6টি স্তর রয়েছে, এখানে 6টি স্তর থেকে তেল সংগ্রহ করা হয়, 4টি থেকে গ্যাস সংগ্রহ করা হয়, উত্তোলন করা হয় বলবো বেটার সেটা, আর 8টি থেকে তেল এবং গ্যাস উভয় উত্তোলন করা হয়। তাহলে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক তৈলক্ষেত্র, যেটা ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগরের বুকে মহীসোপান অঞ্চলে গড়ে উঠেছে, এখানে 3টি অঞ্চল রয়েছে। একটা হচ্ছে বোম্বে হাই। এই বোম্বে হাই হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম তৈল খনি অঞ্চল, যেখানে আমরা দেখলাম 6টি স্তর থেকে তেল, 4টি থেকে গ্যাস এবং 8টি থেকে তেল এবং গ্যাস উত্তোলন করা হয়। কিসের সাহায্যে? সাগর সম্রাট, তাই তো? সাগর সম্রাট নামক ভাসমান প্ল্যাটফর্মের সাহায্যে এইখান থেকে তেল উত্তোলন করা হয়। এখানে আমি আরো একটা তথ্য জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে সাগর সম্রাট ছাড়াও এখানে আরো একটা তৈল খনি ছিল, সাগর বিকাশ নামক আরো একটা ভাসমান প্ল্যাটফর্ম ছিল। কিন্তু 2005 সালে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডের জন্য সেই সাগর বিকাশ ভাসমান সম্রাটটি ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার প্রধান প্রধান তৈলক্ষেত্রগুলি এখানে কি কি রয়েছে? দক্ষিণ বেসিন, যেটা বোম্বে হাই, যেটা ভারতের বৃহত্তম তৈলখনি, আর বিশ্বের বৃহত্তম তৈলখনির নাম হচ্ছে ঘাওয়ার। কি নাম? ঘাওয়ার। এছাড়াও দমন, দরিয়া, হীরা, পান্না, রত্না, মুক্তা, নীলম, থুজা, গান্ধার, এরকম বিভিন্ন জায়গাতেও প্রধান তৈলখনিগুলো রয়েছে। এইখানকার যা উত্তোলিত তেল কোথায় পাঠানো হয়? ট্রম্বেতে শোধন করা হয়, এবং এখানে মহারাষ্ট্র তেল উত্তোলনে সেই জন্যই এত বেশি পরিমাণ তেল উত্তোলন করা হয় বলেই মহারাষ্ট্র তেল উত্তোলনে ভারতবর্ষে প্রথম। এবং দেশের মধ্যে কত শতাংশ তেল উৎপাদিত হয় এখানটাতে? 51% তেল। দেখো, সারা ভারতবর্ষ এতগুলো অঞ্চল, তার থেকে 51% তেল উত্তোলন করা হচ্ছে এই মহারাষ্ট্রেই। ঠিক আছে?
বোঝা গেল? আর এই উত্তোলিত তেল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ট্রম্বেতে। সেখানে একটা বিশাল তৈল শোধনাগার রয়েছে, সেইখানে গিয়ে এই তেলকে শোধন করা হয়। 2 নম্বর অঞ্চল হচ্ছে আলিয়াবেত অঞ্চল। ওএনজিসি 1971 সালে কাম্বে যে উপসাগর রয়েছে, উপসাগরে আলিয়াবেতে তেল উত্তোলন করছে 1971 সালে। কিন্তু এটা প্রচুর পরিমাণ বড় ভান্ডার গড়ে তুলতে পারেনি। আর এই কাম্বের পরেই কিন্তু 1974-এ মুম্বাই শহর থেকে দূরে বোম্বে হাই পেয়েছে। 3 নম্বর হচ্ছে বাসিন। সম্প্রতি ওএনজিসির উদ্যোগে মুম্বাইয়ের কিছুটা উত্তরে বাসিন থেকে তেল উত্তোলন করা হচ্ছে, তবে এখনো যথেষ্ট বা বেশি মাত্রায় তেল উত্তোলন এখনো করা হয়ে ওঠেনি। তাহলে এটা একটা অঞ্চল গেল পশ্চিম উপকূলীয় সামুদ্রিক তৈলক্ষেত্র। 2 নম্বর হচ্ছে রাজস্থান অঞ্চল। রাজস্থান অঞ্চল ভারতবর্ষের দ্বিতীয়। প্রায় 22% তেল এই রাজস্থান অঞ্চল থেকে উত্তোলন করা হয়ে থাকে। ঠিক আছে? এছাড়াও রাজস্থানের বার্মের অঞ্চলে, সেখানে খুব একটা বড় সাফল্য পেয়েছে ওএনজিসি। সেটা কি? ওএনজিসি এবং কেয়ার্ন গোষ্ঠী, সরকার এবং বেসরকারি দু ক্ষেত্রেই 7.3 বিলিয়ন ব্যারেল, বিশাল পরিমাণ, 7.3 বিলিয়ন ব্যারেল খনিজ তেল ভান্ডার একটা আবিষ্কার করেছে। ঠিক আছে? এবং 2009 সাল থেকে মঙ্গলা, ঐশ্বর্য, রাগেশ্বরী, সরস্বতী বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হচ্ছে। যদি এই যে বার্মের অঞ্চলে পূর্ণ মাত্রায় যদি তেল উৎপাদন শুরু হয়, তাহলে এই অঞ্চলটি কিন্তু আবার বৃহত্তম তেল উত্তোলক অঞ্চলে পরিণত হবে। তার অর্থনৈতিক গুরুত্ব আবার রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। তখন বৃহত্তম তৈল খনি যদি এটা শুরু হয় পূর্ণ মাত্রা, কারণ তার আগে তার প্রযুক্তিগত সবকিছু রাখতে হবে, ক্ষমতা দিতে হবে, তবেই তো সেখান থেকে তৈল শোধন করা যাবে, বললেই তো আর হবে না। তো সেই জন্য এটা যদি পূর্ণমাত্রা শুরু হয়, তখন আবার এই বোম্বে হাই তার বৃহত্তম তৈল খনি তকমা সে হারিয়ে ফেলবে। 3 নম্বর রয়েছে গুজরাট তৈলক্ষেত্র। এই গুজরাট তৈলক্ষেত্রটি ভারতের তৃতীয় বৃহত্তম তৈল উত্তোলক অঞ্চল, ভারতবর্ষে তৃতীয় স্থান অধিকার করে। ঠিক আছে? আচ্ছা, 1958 সালে আঙ্কেলেশ্বরে প্রথম উত্তোলন শুরু হয়। এটা কি নাম দেখতে পাচ্ছ? আঙ্কেলেশ্বর। এই আঙ্কেলেশ্বরে 1958 সালে প্রথম তেল উত্তোলন শুরু হয় গুজরাটে। বর্তমানে 3টি অঞ্চলে তেল উত্তোলন করা হয়ে থাকে গুজরাটে। এক হচ্ছে আঙ্কেলেশ্বর অঞ্চল, কোসাম্বা, দহেজ, আঙ্কেলেশ্বর, এই আঙ্কেলেশ্বর কেন্দ্র করে গড়ে উঠেছে। কাম্বে উপসাগরীয় অঞ্চল, এখানটায় কাম্বে উপসাগরীয় অঞ্চল রয়েছে যে খাঁজটাতে, মেসানা, বাকল, ঢোলকা, লুনেজ, কাথানা, কাম্বে প্রচুর জায়গায়। আর রয়েছে আমেদাবাদ অঞ্চল, নওগ্রাম, সানন্দ, ওয়াভেল, কাদি, আমেদাবাদ। ঠিক আছে? এইসব জায়গাগুলোতেও গুজরাটের বড় বড় তৈল খনি অঞ্চল, যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম তৈল উৎপাদক রাজ্য, এবং 13% তেল এই অঞ্চল থেকে উত্তোলন করা হয়ে থাকে। তাহলে আমরা 3টি অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম। একটা মহারাষ্ট্রই বলতে পারি, সেটা কারণ পশ্চিম অংশে মহারাষ্ট্র হিসাবেই তার প্রধান নাম, পশ্চিম তৈলক্ষেত্র অঞ্চল। তারপর রাজস্থান আলোচনা করলাম, এবং তারপরে হচ্ছে গুজরাট তৈল ক্ষেত্র, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে উত্তর পূর্বের তৈলক্ষেত্র অঞ্চল। তো উত্তর পূর্ব বলতে আমরা এই পার্টটাকে বুঝি, উত্তর পূর্ব। তো এখানে এই তৈলক্ষেত্র থেকে, আচ্ছা, উত্তর পূর্বের যে তৈলক্ষেত্র কথা আমরা বলছি, এই তৈলক্ষেত্রটি থেকে দেশের 12% তেল উত্তোলন করা হয়ে থাকে। কত শতাংশ বললাম? 12%। তো শুরুতে অসম
যে রাজ্য তার নাম আসবে, অসম রাজ্যের একটা অন্যতম কারণও রয়েছে। আচ্ছা, এই তেল উত্তোলনে অসম চতুর্থ স্থান অধিকার করে। ঠিক আছে, এই রাজ্যই ভারতের প্রথম তেল উত্তোলন শুরু হয়। একদম ঠিক, সেই জন্য বললাম আলাদা একটা উদ্দেশ্য রয়েছে। আচ্ছা, ঊর্ধ্ব ব্রহ্মপুত্র ও সুরমা উপত্যকার 12টি তৈলক্ষেত্র। এই যে আসামে ব্রহ্মপুত্র নদ অন্যতম প্রধান নদ, এই ব্রহ্মপুত্র এবং সুরমা উপত্যকার থেকে 12টি তৈলক্ষেত্র থেকে তেল সংগ্রহ করা হয়। এছাড়াও অসমের লখিমপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, আসামের যে ডিব্রুগড় রয়েছে সেই ডিব্রুগড়, শিবসাগর জেলার ডিগবয়, এরকম দেখতে পাচ্ছ লেখাটা ডিগবয়, এই ডিগবয় হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি, যেটা গড়ে উঠেছিল 1867 সালে। বোঝা যাচ্ছে? এছাড়াও নাহারকাটিয়া, হুগরিজান, দুলিয়াজান, কুসিজান, মাকুম, লাকোয়া, গেলিকি, মোরান, এছাড়াও রুদ্রসাগর, বদরপুর, মাসিমপুর, পাখারিয়া, বরজলা, অঙ্গুরি, তিনলি প্রভৃতি অঞ্চল থেকে তৈল উৎপাদন করা হয়ে থাকে। এগুলো অসমের বিভিন্ন ছোটখাটো তৈল খনির অঞ্চলের কথা বলা হয়েছে। তবে অসমের এই যে ডিগবয়, এর নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি অঞ্চল এই ডিগবয়। ঠিক আছে, যেমন আমরা কয়লার ক্ষেত্রে পড়েছিলাম বর্ধমানের রানীগঞ্জ ভারতবর্ষের প্রাচীনতম কয়লা খনি অঞ্চল ছিল, তাই না? আচ্ছা, এই উত্তর পূর্ব তৈলক্ষেত্র কত শতাংশ তেল উত্তোলন করে? 12% তেল উত্তোলন করে। অরুণাচল প্রদেশ এর নিংপুর এবং খারসাং জায়গা থেকে তেল উত্তোলন করা হয়। হ্যাঁ দেখো, এই ছবিটা আসলে মোরান, হুগরিজান আর নাহারিকাটা সবগুলোই কিন্তু এখান থেকেই উত্তর পূর্বের তৈলক্ষেত্র থেকে উল্লেখযোগ্য তৈলখনি এগুলো। এছাড়াও নাগাল্যান্ডের বোরহল্লা, আমগুড়ি, চাংপাং প্রভৃতি স্থানে তেলকূপ বা তৈল খনি লক্ষ্য করা যায়। ঠিক আছে, করমণ্ডল উপকূলীয় তৈলক্ষেত্র। করমণ্ডল উপকূলীয় তৈলক্ষেত্র মানে এটা একদম ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত, এই রকম জায়গায় করমণ্ডল উপকূল লক্ষ্য করা যায়। তো এখানে গোদাবরীর বদ্বীপে কাঁকিনাড়ার দক্ষিণ থেকে কাবেরী অববাহিকা পর্যন্ত যে এখানে রয়েছে, সেখানে 1987 খ্রিস্টাব্দে তেল উত্তোলন শুরু হয় সেখানে। হ্যাঁ, এখানে কিছু কিছু সাল কিন্তু মনে রাখতে হবে, যে ভারতবর্ষের আসামের ডিগবয় 1867 সালে তৈল উত্তোলন শুরু হয় বলে এটা ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি। ঠিক আছে, আর বোম্বে হয় 1974 তো, হ্যাঁ 1974। আচ্ছা, এখানে তামিলনাড়ুর কাবেরী বেসিন, রাড্ডা, ভুবনগিরি এই অঞ্চলে প্রথম তৈল উত্তোলন শুরু হয়। কোভিল্লাপাল, নারিমানাম, নাল্লিরাম, আরিয়াক্কা, মঙ্গলাম, ভীমানাপল্লী, দেখো একটা বিভিন্ন নাম রয়েছে, সেই নামগুলো ওই অঞ্চলের নাম, এরকমই নাম। তোমরা বিভিন্ন হিন্দি সিনেমা ডাবিং যে সিনেমাগুলো দেখো, সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে এরকম বিভিন্ন নামগুলো সেখানটায় রয়েছে, থাকে এই নামগুলো। আর রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজোল ও লিনগালা। ঠিক আছে, তাহলে এই সমস্ত জায়গাতে, অর্থাৎ দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূল সংলগ্ন এই সমস্ত জায়গাগুলো থেকেই কিন্তু তেল উত্তোলন করা হয়। তো প্রচুর পরিমাণে তেল উত্তোলন বা বিশাল পরিমাণে হয় না, যতটুকু হয় সেটুকু ভারতবর্ষের আভ্যন্তরীণ কাজে অনেকটাই কাজে লেগে যায়। তবে ভারতবর্ষের তেল কিন্তু প্রচুর পরিমাণে আমদানি করতে হয়, কারণ দেখেছো মাত্র ভারতবর্ষ সারা বিশ্বে 22তম স্থান অধিকার করে আছে। আর সারা বিশ্বের কত শতাংশ তেল উৎপাদন করে ভারত? মাত্র 1% তেল উৎপাদন করে। তো এখানে বুঝতে পারছি সারা বিশ্বের
মানচিত্রে বা সারা বিশ্বের সাপেক্ষে যদি আমরা ভারতবর্ষের তেলের বা তৈল খনি ভাণ্ডার মাপতে যাই, সেটা খুবই সামান্য। তো এটা তো কারোর হাতে নেই, এটা একটা ভৌগোলিক সীমাবদ্ধ ভৌগোলিক অঞ্চলেই প্রকৃতি যেখানে যেমনভাবে গড়ে উঠেছে সেখানটাতেই পাওয়া যায়। তবে কিছু কিছু জায়গাতে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ওএনজিসি বা বিভিন্ন বেসরকারি সংস্থা, তারা চেষ্টা করছে যদি কোনোভাবে আরো তৈল খনি বা তৈল অঞ্চল পাওয়া যায়, সেটা ভারতবর্ষে যদি পাওয়া যায় তাহলে সেটা ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলবে। ঠিক আছে, তাহলে আমরা যে 5টি তৈল খনি অঞ্চল তৈলক্ষেত্র সম্পর্কে আলোচনা করলাম, সেইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম, এবং ওএনজিসির সম্পর্কে অনেকগুলো তথ্য তোমরা জানতে পেরেছো, ওএনজিসি সম্পর্কে অনেকগুলো প্রশ্নও আছে, সাগর সম্রাট সম্পর্কে জানতে পেরেছো, সেগুলো সম্পর্কে প্রশ্ন আছে এখানটাতে। ঠিক আছে, আচ্ছা, ওএনজিসি সদর দপ্তর কোথায়, বা উত্তর পূর্ব ভারত বা পশ্চিম উপকূল সমগ্রে কোথায় কোথায় প্রধান প্রধান তৈল খনিগুলো রয়েছে সেগুলোও এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এখানে কি এমন কোনো প্রশ্ন আছে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না, খুব ভালো। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পরবর্তী ক্লাসের জন্য তোমাদের দেওয়া থাকলো, তোমরা এখান থেকে খুব ভালোভাবে উত্তরগুলো তৈরি করে আসবে, এবং যদি সমস্যা হয় আমাকে এখনো বলতে পারো। আচ্ছা, খুব ভালো। তাহলে আমি আজকের বিষয় নিয়ে আর বিশেষ কিছু বলছি না, ঠিক আছে? সবাই প্রশ্ন নোট ডাউন করে নিয়েছো? ভেরি গুড। তাহলে আজকের ক্লাস দেখতে দেখতে আমাদের দেখো শেষ হয়ে গেল। তো এই ক্লাস তোমাদের কেমন লাগলো? আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে ভালো লেগেছে। তো সকলকে অসংখ্য আরও একবার ধন্যবাদ জানাই ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করার জন্য, এবং আমরা আগামী দিনে আরও পেট্রোলিয়ামের ক্লাস, লাস্ট একটা ক্লাস করব। সেই ক্লাসটা করলে পেট্রোলিয়াম সম্পর্কে আমাদের যাবতীয় আলোচনা সমাপ্ত করতে পারবো আমরা। সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।